বন্ধুরা, তোমাদের জন্য আরেকটি অসাধারণ গল্প নিয়ে চলে আসলাম। গল্পটি সবাই সম্পূর্ণ দেখো, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, গল্পটিতে যারা একটু ইউনিক কমেন্ট করবে তাদের নামগুলো এই গল্পের পার্ট 2-তে উল্লেখ করা হবে। তো চলো, গল্পটিতে একটি লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে মনোযোগ দিয়ে শুনতে আরম্ভ করো। সকাল 7টা। রাস্তার পাশে কাগজের টুকরো নিয়ে হেলে তুলে খেলার বায়না করে যাচ্ছে একটা ছেলে। চুলগুলো কপালে পড়ে আছে, বয়স 23 বা 24 হবে। মুখে গেঞ্জির নিচে কিছু অংশ দিয়ে দাঁতগুলা বের করে হাসছে আর কাগজের টুকরো নিয়ে খেলা করছে। হুট করে কিছু লোক এসে নিয়ে যায় সেই ছেলেটাকে। সে যেতে চায়নি, জোর করেই নিয়ে যায়। এই, আমাকে ছেড়ে দে, আমি বাইরের আলো দেখতে চাই, ছেড়ে দে আমাকে। ভাই, তুমি সব দেখতে পাবে, আর কিছুদিন থাকো এখানে। না, আমি এখানে আর থাকবো না, আমাকে নিয়ে যা এখান থেকে। আর কেউ কথা বলে না তার সাথে। অন্ধকার রুমে বন্দি হয়ে পড়ে সে। নাই কোনো আলো, উপরে সিলিং ফ্যান ঘুরছে। চিৎকার করে ডাকে সে, এই তোরা কই রে, আমাকে এখান থেকে বের কর, আমি আর এখানে থাকতে পারবো না। তার কথা শুনে বাইরে থাকা তার লোকেরা কেঁদে দেয়। ভালোবাসার জন্য একটা মানুষ পাগল হয়ে আছে। ছিল সে সাধারণ মানুষ, এখন সে পাগল শুধু ভালোবাসার কারণে। তাকে পাগল বানিয়ে তার ভালোবাসা চলে গেছে অনেক দূরে। এই শহরে কিছু মানুষ আছে, তারা অন্য মানুষের সুখ দেখতে পারে না, হিংসায় পড়ে যায় অন্যের সুখ দেখলে। কেউ সম্পত্তির লোভ, আবার কেউ টাকার লোভ। ভালো মানুষ এই শহরে নাই, আছে শুধু অন্যের ক্ষতি করে নিজেরটা ভালো করার মানুষ। মুখে সিগারেট, ডান হাতে মদের গ্লাস। চেয়ারে বসে আছে সিরাজ, তার সামনে বসে আছে ক্যানিরাজ। মদের নেশায় মুখ দিয়ে কথাও বের হচ্ছে না। নেশার মুখে ক্যানিরাজ বলে, ভাই 20 কোটি টাকার মাল আসবে আজকে রাত 1টায়। কোন স্টকে রাখবো? এসআর স্টকে সবসময় মাল রাখবি। আর আমাদের রাস্তা ক্লিয়ার হয়েছে, নাই কোনো শত্রু, আছে শুধু টাকার খেলা। আমারও একই কথা। আর ডলারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে তো এই শহরে থাকার কথা, আর তাকেই খুঁজে পাচ্ছি না। খোঁজ লাগিয়ে রাখ, পেয়ে যাবি। রাঘব বোয়াল শেষ, চুনোপুটিও শেষ হতে আর বেশি দিন লাগবে না। হ্যাঁ ভাই, আর আজকে রাত 1টায় আপনাকে যেতে হবে না। কেন? সবসময় তো আমাকে নিয়ে যাস, আর তুই তো আমাকে ছাড়া যেতে চাস না। আজকে কি হলো? আরে ভাই, রাসু তো নাই, সে থাকলে তোমাকে নিয়ে যেতাম। আর তাকে তো উপরে পাঠিয়ে দিয়েছি, তাই তোমাকে যেতে হবে না। তার মানে তুই রাসুকে ভয় পেতিস? আরে না ভাই, তুমি আসলে বেশি বুঝো। আমি গেলাম। ক্যানিরাজ চেয়ার থেকে উঠে চলে যায়। সিরাজ সে জায়গাতেই বসে আছে। শব্দ ছাড়া সিরাজ হেসে দেয়, মনে আনন্দ। কাছের বোতল থেকে মদ ঢেলে দেয়। সিরাজের হাঁটুর উপরে বসে থাকা সাদা চামড়ার একটা মেয়ে। সিরাজ মদের গ্লাসের মদ শেষ করে সাদা চামড়ার মেয়েটার ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেয়। 2 মিনিট পরে ছেড়ে দেয়। সিরাজ চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে সেই সাদা চামড়ার মেয়েটাকে কোলে করে নিয়ে যায় রুমে। অন্যদিকে পড়ার টেবিলে বসে আছে 18 বছরের এক মেয়ে, মনোযোগ বইয়ে। ঈশা, এই নিয়ে দুধটুকু খেয়ে তারপর পর। মা, আমি এসব খেতে পারি না, নিয়ে যাও প্লিজ। আমার রাজকন্যাটা এইসব বলে না, খেয়ে নাও আমার কলিজা। মা, তোমরা কি এমনই হও? নিজের সন্তানকে অসুস্থ দেখতে পারো না, আর নিজের সন্তানের কিছু হলে পাগল হয়ে যাও। হ্যাঁ রে মা, তুই তো আমার সব, তুই ছাড়া তো আমার কেউ নাই। এই যে মা, তুমি শুরু করে দিলে, যাও তো তুমি। রিশার আম্মু চলে যায়। রিশা পড়ায় মনোযোগ দেয়। পাশে ফোন রাখা, রুম কেঁপে উঠে ফোন। রিশা ফোন হাতে নিয়ে দেখে কিছু বাজে ছবি তার ফোনে পাঠিয়েছে তার বান্ধবী শিলা। নিচে ছোট্ট করে লেখা, কি রে, দেখ তো কেমন লাগছে আমাকে। আর শোন,
আমাকে সুন্দর লাগলে তোকেও সুন্দর লাগবে। রিসা রেগে ফোন টেবিলে রেখে দেয়। চোখ দুটো লাল হয়ে আছে। টেবিলে রাখা বইগুলো ছিটকে ফেলে দেয় খাটের ওপর। দাঁড়িয়ে যায় রিসা, মনে মনে বলে, শালির বাচ্চা, তোকে কালকে দেখে নিব। তুই নিজে খারাপ, আবার অন্যকেও খারাপ করার চেষ্টা, বের করবো তোর। কালকে কলেজ যাই। সময় রাত 1:46। কেনিরাস বসে আছে গদিতে, হাতে মদের গ্লাস, পাশে তার লোক কাজ করছে। কেনিরাসের ডান পাশে থাকা সাবিত বলে, ভাই মাল তো উঠানো শেষ, কোন স্টকে রাখবো? কেনিরাস হাত থেকে মদের গ্লাস টেবিলে রেখে সাবিতকে বলে, 20% মাল আমার স্টকে রেখে দিবি, বাকি 80% সিরাজ ভাইয়ের স্টকে। ওকে ভাই। মাল মিলানো শেষ। মালের গাড়ি চলতে থাকে স্টকের উদ্দেশ্যে। কেনিরাস বসে থেকে উঠে হাতে ফোন নিয়ে কল দেয় সিরাজের কাছে। সিরাজ ভাই মাল পাঠানো হয়েছে, আর আমিও আছি মালের সাথে। ওকে। জায়গা থেকে চলে যায় কেনিরাজ। অন্ধকার রাত, রাস্তা ফাঁকা, 4টা গাড়ি চলতেছে ফাঁকা রাস্তা দিয়ে। কেনিরাজ গভীর ঘুমে আচ্ছন্ন। ড্রাইভার ড্রাইভ করতে ব্যস্ত। হুট করেই আকাশ চমকানোর কারণে কেনিরাসের ঘুম ভেঙে যায়। গাড়ির সিটে উঠে বসে কেনিরাস। বড় বড় ফোঁটার বৃষ্টি শুরু হয়েছে। রাস্তায় পড়ে থাকা গাছের পাতাগুলো পানিতে ভেসে যাচ্ছে। হঠাৎ কারেন্টও চলে যায়। ট্রাকের সামনে 2 লাইটের আলো অনেক বেশি দূর চলে যায়। ড্রাইভার দূর থেকে দেখে রাস্তায় কিছু বড় বড় গাছের ডুম পড়ে আছে। গাড়ি থামায় ড্রাইভার। সামনে গাড়ি থামানো দেখে পিছনের গাড়িগুলো গাড়ি থামায়। কেনিরাস ড্রাইভারকে বলে, এই গাড়ি থামিয়েছিস কেন? ভাই, রাস্তার মাঝে কিছু বড় বড় গাছের ডুমো রেখেছে কেউ। যা, এসব রাস্তা থেকে সরিয়ে দে, তাড়াতাড়ি জায়গায় পৌঁছাতে হবে আমাদের। জি ভাই। ড্রাইভার গাড়ি থেকে নেমে রাস্তায় পড়ে থাকা গাছের ডুমের কাছে যায়। 2 হাত দিয়ে গাছের ডুমগুলো সরিয়ে দেয়। গাছের ডুম সরাতেই 2টা তলোয়ার দেখতে পায় ড্রাইভার। সেই তলোয়ারে রক্ত লেগে আছে। বৃষ্টির পানিতে ধুয়ে যাচ্ছে সেই রক্ত। গাড়ির ড্রাইভার ভয় পেয়ে যায়, দৌড়ে যায় গাড়ির কাছে। ড্রাইভারের এই অবস্থা দেখে কেনিরাস বলে, কি রে, কি হয়েছে? হুট করে কোথা থেকে কেউ এসে বলে, কিছু না রে, একটু ভয় পেয়েছে। কেনিরাস সামনে তাকিয়ে দেখে কেউ তলোয়ার হাতে দাঁড়িয়ে আছে। মাথায় লম্বা টুপি, পায়ে বড় শিকল, চোখের ভ্রুতে ছুরির কাটা দাগ। গাড়ির লাইটের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে সেই অচেনা কাউকে। কেনিরাস অবাক। কেনিরাসের চোখগুলা বড় বড় হয়ে যায়। কেনিরাস ট্রাক থেকে নিচে নামে। একটা মানুষকে এভাবে মারার পরও সে কিভাবে বেঁচে থাকতে পারে? যাকে এভাবে মারলাম সে বেঁচে গেল কিভাবে? অচেনা সে মাথায় হাতের তালু দিয়ে ঘষিয়ে বলে, আরে এত ভেবে কি হবে? এই পাগল বেঁচে আছে। এই পাগলকে মারতে হলে 10 বার জন্ম নিতে হবে তোদেরকে। ঝুমঝুম বৃষ্টি হচ্ছে। অবাক হয়ে দাঁড়িয়ে আছে কেনিরাস। নিজের মৃত্যু নিশ্চিত। রাসু, তুই বেঁচে আছিস? এই রাজু মরলে তোদের মতো নরপশুকে শেষ করবে কে? প্রথম বেঁচে গেছিস, কিন্তু এখন আর বেঁচে থাকবে না। কেনিরাসের কথা শুনে রাসু হেসে দেয়। রাসুর হাসি দেখে কেনিরাস ভয় পায়। জানি সেই রাসুর হাসির কারণ। কাউকে মারার সময় আসছে, মারবে সে কাউকে। কেনিরাস রেগে বলে, এই শালাকে মেরে ফেল। জীবিত থাকলে সে তোরাও বেঁচে থাকবে না। কেনিরাসের কথায় পিছনে থাকা ট্রাক থেকে তার লোক নেমে ছুরি চাকু হক নিয়ে যায় রাসুর সামনে। রাসু আবারও উচ্চ হাসিতে মেতে ওঠে। হাতে থাকা তলোয়ার দিয়ে সামনে থাকা 5 জনকে লাশ বানিয়ে দেয়। এসব দেখে কেনিরাস ভয় পায়, পিছিয়ে যায় সে। রাসু বলে, কি রে, পিছিয়ে গেলি কেন? না পিছিয়ে বল, ভাই জীবনটা ভিক্ষা দেন। দেন ভাই জীবনটা ভিক্ষা। দেখ রাসু, আমাকে মারিস না।
আমার কোনো দোষ নাই, যা করছে সিরাজ ভাই করছে। কিছুই হতো না যদি আমার প্রিয় মানুষটাকে না মারতি। আমার জীবন থেকে কেড়ে নিয়েছিস আমার প্রিয়কে, কেড়ে নিয়েছিস আমার পবিত্র ভালোবাসাকে। আমি মারিনি, মেরে ফেলে সিরাজ। আরে রাগ তোর সিরাজ, তোদের রসুনের গরু সব এক, তোদের কাউকে ছাড়বো না আমি, এক এক করে মারবো সবাইকে। রাসু তার হাতে থাকা তলোয়ার দিয়ে কেনিরাসের গলায় চালিয়ে দেয়। ঘাট থেকে মাথাটা আলাদা হয়ে যায় কেনিরাসের, শরীরে খণ্ড পড়ে যায় রাস্তায়, গড়গড়িয়ে রক্ত পড়ছে, বৃষ্টির পানিতে রক্ত ধুয়ে যাচ্ছে। তলোয়ার ঘুষায় লেগে রাসুর মাথা চুলকাতে চুলকাতে চলে যায়। সকালবেলা টিভির সামনে বসে আছে সিরাজ। নিউজে দেখতে পায় সে রাস্তায় জমে আছে মানুষ, কাদামাটিতে পড়ে আছে 6টা লাশ, পাশে পুলিশ, সাথে সাংবাদিক ভিডিও করছে। নিউজ বলে, কাল রাত 2টায় রাস্তা দিয়ে ড্রাগসের গাড়ি যাওয়ার সময় ড্রাগসের গাড়ি সহ 6 জনের লাশ পাওয়া যায়। কে মেরেছে তাদেরকে সেটা জানা যায়নি। সাথেই থাকুন পরবর্তী নিউজের জন্য। সিরাজ এই নিউজ দেখে মনে পড়ে যায় কাল রাতের কথা। তার স্টকে মাল আসে নাই, আর কাল রাতে তার কারো কলও আসে নাই। সিরাজ বুঝতে পারে কিছু একটা হয়েছে। হুট করে তার ফোন বেজে ওঠে। উপাস থেকে বলে, বস সব শেষ হয়ে গেল, মাল নিয়ে যাওয়ার সময় সবাইকে মেরে ফেলা হয়েছে, সাথে কেনিরাজ ভাইকেও। ও আমি পালিয়ে আসছি ভাই। এসব কথা শুনে সিরাজ আকাশ থেকে পড়ে। হতভম্ব হয়ে যায় সিরাজ, মুখ দিয়ে কথা বের হচ্ছে না, কষ্ট হচ্ছে তার কথা বলতে। কে মেরেছে? কার এত বড় সাহস এই সিরাজের লোককে মারে? বস আমি জানি না, আমি সাথে সাথে পালিয়ে আসছি, কেউ দেখতে পায়নি আমাকে। আসার সময় একটা কথা শুনেছি। কি শুনেছিস বল। শুনেছি এত ভেবে কি হবে, এই পাগল মরে নাই, বেঁচে আছে। এইটুকু শুনে সিরাজ কলকেট দেয়। রেগে আছে সে। সিরাজ ভাবে, এতগুলো টাকার মাল পুলিশের হাতে চলে গেল। সবচেয়ে বড় কথা, কে সে? বেঁচে আছে মানে কি? রাসু নয় তো? না না, সে কিভাবে হবে? তাকে তো শেষ করে দিয়েছি, বেঁচে থাকার উপায় তো নাই। উফ, আর ভাবতে পারছি না আমি। চিন্তায় অস্থির হয়ে বসে আছে কাশেম। বিপদ চিন্তা মাথায় তার, কাউকে খুঁজে পাচ্ছে না সে। কি করবে সে বুঝে উঠতে পারে না। হঠাৎ কেউ এসে বলে, ভাই বসকে খুঁজে পেয়েছি। এই কথা শুনে কাশেম বসা থেকে দাঁড়িয়ে যায়। তার মাথা থেকে চিন্তা দূর হয়েছে এই কথা শুনে। কাশেম বলে, কি ভাই, কোথায়? এখনই আমাকে নিয়ে চলো। জি ভাই চলেন। বাইকে করে কলেজে যাচ্ছে রিশা। রাস্তার চারদিকে সবাই তাকিয়ে আছে তার দিকে। মেয়ে মানুষ বাইক চালাচ্ছে। মেয়ে মানুষ বাইক চালাতে দেখলে তাকিয়ে থাকে সবাই। কলেজের গেট দিয়ে বাইক নিয়ে ঢুকে রিশা। বাইক থেকে নেমে হাতা ধরে। রেগে আছে সে। দূর থেকে শিলাকে দেখতে পায় সে, চলে যায় তার কাছে। রিশা শিলার চুলের মুঠি ধরে বলে, শালির বাচ্চা, নিজে খারাপ হয়েছিস, আবার চাস অন্যকেও খারাপ বানাতে? এই কলেজ থেকে চলে যাবি তুই। তুই আমার ফ্রেন্ড, এটা ভুলে যাবি। আর আজকের পর থেকে তোকে যেন এই কলেজে না দেখি। শিলা তার চুলের মুঠি ছাড়িয়ে বলে, কাজটা তুই ঠিক করলি না রিসা, এর জবাব তোকে দিতেই হবে। আরে যা, তোর কোন বাপ আছে নিয়ে আসিস, এই ভিপি রিশার কাছে। চলে যায় শিলা। রিশা কলেজের বারান্দায় দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলে, সবাইকে বলি এই কলেজে কোনো বাজে কাজ চলবে না। নিজে খারাপ তো অন্যকে খারাপ করার চেষ্টা করলে তারও এই অবস্থা হবে। সবাই তার কথাগুলো কান পেতে শুনে। সবাই জানে এই রিশা কি জিনিস। কলেজের ভিপি রিশা, ভয় পায় তাকে সবাই। রাস্তার পাশে মাটিতে ছোট ছোট ঘাস। সেই ঘাসের ওপরে বসে আছে রাসু। টেনে টেনে সেই ঘাস ছিটতে থাকে সে। মুখে পাগলের হাসি, চুলগুলো এলোমেলো, পায়ের শিকল বাঁধা, তালার কড়িটাও ভাঙা। হুট করে তার সামনে 2টা গাড়ি এসে থামে। 4জন লোক গাড়ি থেকে নেমে
রাসুর কাছে এসে তাকে মাটি থেকে তুলে জোর করে গাড়িতে উঠায়। রাসুর মুখে সেই পাগলের হাসি। আবারও সেই অন্ধকার রুমে বন্দি হয়ে পড়ে সে। তার কথা কেউ শুনে না। পাগল মানুষটা একসময় ভালো ছিল, এখন সে পাগলে পরিণত হয়েছে কিছু খারাপ মানুষের কারণে। আজ সে পাগল রাসু। বিকেল 5টা, হাতে সিগারেট, চেয়ারে বসে আছে আলম। এসি রুম, সামনে টেবিল, তার উপরে ল্যাপটপ রাখা, গায়ে পুলিশের ইউনিফর্ম। ডান হাতের আঙুল দিয়ে ল্যাপটপে রাতে কয়েকটা লাশের ছবি বারবার দেখছে সে। নাই, লাশের পাশে কোনো প্রমাণ নাই। কে মেরেছে আর মৃত মানুষগুলোই বা কারা, কিছুই বুঝতে পারে না আলম। সিগারেট শেষ করে চুয়ায় ফেলতেই কেউ এসে বলে, আসসালামু আলাইকুম অফিসার। ওয়ালাইকুম সালাম। চিনতে পারলাম না। আমি সিরাজ। ও, আপনি সেই সিরাজ যে কিনা রাজনীতিতে খুব ভালো বুঝে আর সবচেয়ে বড় ড্রাগসের বিজনেসের? এসব কথা না বলাই ভালো অফিসার। আমার লোকের লাশগুলো কোথায় রাখা হয়েছে? অবাক আলম কথার বাজে বুঝতে পারে সেই 6টা লাশের মানুষগুলা সিরাজের লোক। আলম চেয়ার থেকে উঠে বলে, এটাই চিন্তা করছিলাম এতক্ষণ, শেষ হলো চিন্তা। এখন বলেন কি করতে পারি আপনার জন্য? কিছু করতে হবে না, লাশগুলো দিয়ে দিলেই হবে, আর গাড়িতে থাকা মালগুলো দিয়ে দিন। এই কথা শুনে আলম ঠাস করে সিরাজের গালে থাপড় বসিয়ে দেয়। রেগে যায় সিরাজ, চোখ দুটো তার লাল হয়ে যায়। আলম বলে, তোর সাহস তো কম না? তুই কোথায় থেকে কথা বলছিস জানিস? আমি চাইলে এখনই তোকে ভিতরে ঢুকিয়ে দিতে পারি, কিন্তু তা করব না। তোর জন্য একটা থাপ্পড়ই যথেষ্ট। সিরাজ বসা থেকে উঠে বলে, কাজটা তুই ঠিক করলি না অফিসার, পাবি তুই এর ফল। বের হয় এখান থেকে, না হলে ডান্ডার বাড়ি একটাও মাটিতে পড়বে না। বের হয়ে যায় সিরাজ, হাতের টেনিস বল। রাগে বসে হাতের চিমনিতে টেনিস বলটাও ছিটিয়ে ফেলে। গাড়িতে উঠে বসলে ড্রাইভার গাড়ি চালাতে থাকে বাসার উদ্দেশ্যে। রাত 9:11। ডলার বসে আছে কাঠের উপরে, পাশে 2 থেকে 3টা মানুষ। পকেট থেকে ফোন বের করে কল দেয় অন্য কাউকে। সময় পেলে চলে আসিস রাজশাহীতে। রাজশাহীতে কেন? নিরাপত্তার শহর এটা। ডলারের কথায় হেসে দেয় উপর। উপাসে থাকা লোকটা আস্তে করে বলে, সে এই কিসের নিরাপত্তা? আতঙ্ক রাসু বলেই চেনা মানুষগুলো, তাদের কাছে আমি আতঙ্ক, অন্যদের কাছে আমি পাগল। হি হি হি। কেটে যায় কল। ডলারের সাথে থাকা ছেলেদের মাঝে একজন বলে, কি বলেছে ভাই? আসবে? হয়ে গেল নতুন কিছু, শুরু হবে আমাদের রাজত্ব। আরে রাখ, আমি আছি অন্য চিন্তায়। হঠাৎ করে অন্য একটা ছেলে বলে, তোর আবার কিসের চিন্তা? পাগলের মতো খুঁজছে সিরাজ আমাকে। আরে ভাই সাথে থাকলে ভয় কিসের? আর তুই তো রাজশাহীতে আছিস, বুঝলাম না তোর মাথাটা কি নষ্ট হয়ে গেল নাকি? মনে হয় এটাই হইছে। এই সিক্কু, ধর তো শালাকে। সকালবেলা ঈশা ঘুম থেকে উঠেই চলে যায় ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বের হতে সামনে তার মা। ঈশা বলে, মা তুমি এত সকালে আমার রুমে, কিছু বলবে? হ্যাঁ, একটা কথা বলবো বলে আসছি। কি কথা বলো? দেখ, আমার বয়স হয়েছে, তোর বাবা মারা গেছে অনেক বছর হয়েছে। তোর বিয়েটা দিয়ে তোর সুখটুকু দেখে যেতে চাই। মা আমি বিয়ের জন্য প্রস্তুত না, প্লিজ এসব নিয়ে পরে ভেবো। ঠিক আছে, তোর অমত আমি হব না। আর নিচে আয়, নাস্তা করবি। তুমি যাও, আমি আসি। অন্ধকার রুমে বসে আছে রাসু। বাইরে তার লোক আছে। রাসু জোর গলায় বলে, কাসেম। দৌড়ে আসে কাসেম, বাইরে থেকে বলে, জি ভাই বলেন। আসল মানুষ পেয়েছি। বুঝেছি ভাই,
সব রেডি থাকবে। এটাই যেন হয়। ভাই। রেগে আছে সিরাজ, গাল ভর্তি মদ। পাশে রাখা সাদা চামড়ার দুইটা মেয়ে সান্ত্বনা দিচ্ছে সিরাজকে। সিরাজ রেগে বলে, একটা মানুষ এতগুলো মানুষকে কিভাবে মারতে পারে? আর কে সে? এইদিকে আমার কোটি কোটি টাকার মাল থানায় পড়ে আছে। মিন্টু। জি বস। আজ রাতটাই যেন পুলিশ অফিসারের শেষ রাত হয়, আর অচেনা মানুষটাকে এটার কিছুই করতে হবে। সে কেন আমার সাথে লাগতে চাই? ভালো, ওকে বস, কাজ হয়ে যাবে। আর একটা অচেনা মানুষকে কিভাবে খুঁজে বের করব? এসব আমি শুনতে চাই না। জি বস। পাশে থেকে রেডি হয়ে বের হয় এসপি আলম। দূরে গাড়ি রাখা, গিয়ে গাড়িতে বসে ড্রাইভ করতে থাকে। উদ্দেশ্য থানা। চলে আসে আলম, সবাই দাঁড়িয়ে সালাম দিচ্ছে। আলম সালামের উত্তর দিয়ে চলে আসে নিজের অফিস রুমে। হুট করে কেউ এসে বলে, স্যার কফি দিব? না, সেদিনের রাতে সবগুলো ফাইল নিয়ে আসো। জি স্যার। একটু পরে সবগুলা ফাইল এনে রাখে টেবিলে। আলম ফাইল হাতে নিতেই চোখ চায় কিছু লেখার দিকে। সেই লেখার মাঝে কিছু ছবি আর্টিস্ট করা। ফাইলে থাকা কাগজটা হাতে নিয়ে ভালো করে দেখে বলে, রাসু? স্যার, সে অনেক ভয়ানক মানুষ। এই ফাইলে তার নাম পড়ে আছে, কিন্তু কেউ কিছু করতে পারে না। কিছু বললেই সে না হয়ে যায়। এই দুনিয়া থেকে তার ছায়াটাও চলে যায়। এই শহরের সব পুলিশ বোবা হয়ে বসে থাকে ঘুষের আশায়, আর আমি বসে থাকি কিভাবে দেশকে সন্ত্রাস মুক্ত করা যায়, কিভাবে দেশ থেকে মাদক ওঠানো যায়। এখানে ঘুষ খাওয়ার জন্য বসে থাকি না। পুলিশ মানুষের কাছে খারাপ, কিন্তু সব পুলিশ খারাপ থাকে না। আর যে খারাপ, তার জন্য ভালো পুলিশটাও খারাপ হয়ে যায়। একটা খারাপ মানুষের জন্য ভালো মানুষ খারাপ হয়ে যায়, কারণ এক লাইনে কাজ করলে ভালোর বদনাম হবেই, বাট ভালো তো ভালোই থাকে। জি স্যার, কথাগুলো সত্যি বলছেন। মুচকি হাসে আলম, অন্যরকম হাসি, যেই হাসিতে লুকানো হাজার রহস্য। কলেজের মাঠে কিছু মানুষ গোল হয়ে বসে আছে, সাথে রিশা হাসাহাসি করছে। সে তার বান্ধবী আদিবা বলে, আচ্ছা রিশা, তুই কি কাউকে পছন্দ করিস? হঠাৎ এই কথা বললি যে? না, তুই ছেলেদের সাথে কথা বলিস না, তাই ভাবলাম হয়তো তুই কাউকে পছন্দ করিস। আমি কাউকে পছন্দ করলে সেটা সবার আগে তোরা জানবি। আসলে তোর মতো ফ্রেন্ড হয় না, আর সে আবার কলেজের ভিপি। রিশা, তোরা আসলেই একটু বেশি বুঝিস। আমার বাবা ছিল এই কলেজের ভিপি। বাবা মারা যাওয়ার পর আমাকে হতে হয়েছে এই কলেজের ভিপি। সেটা জানি। তোর যে বিএফ নেই, এটা একটা কঠিন ব্যাপার। একটা মেয়ের বিএফ না থাকা আসলেই একটা কঠিন ব্যাপার। এইসব নিয়ে ভাবি নাই, আর মনের মতো কাউকে পাইনি। যদি পেয়ে যাই, হয়ে যাবে তোদের দুলাভাই। এটাই ভালো হবে। আমি যাই রে, বাসায় যেতে হবে। ওকে যা। রিশা চলে যায় কলেজ পার্কিংয়ে, বাইকে বসে চলে যায় বাসায়। তার মা বসে আছে বারান্দায়, নিচে তার মেয়ে আসছে। উপর থেকে দেখেই চলে আসে নিচে। রিশা বারান্দায় এসেই বলে, মা খেতে দাও, খুব ক্ষুধা লেগেছে। যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। রাত 10:44। একটি গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে। আশেপাশে কোনো মানুষ নেই, ফাঁকা রাস্তা, আলোর খেলা শুধু ল্যাম্পপোস্ট। হুট করে সেই গাড়ির সামনে এসে আরেকটা গাড়ি এসে থামে। হুড় করে 4 থেকে 5টা লোক নেমে আসে, সবার হাতে পিস্তল। সেই গাড়িতে থাকা মানুষটা বাইরে বের হতেই বলে, পুলিশ অফিসার জীবনটা নিয়ে এখান দিয়ে আসার জন্য খুব ধন্যবাদ তোকে। কে তোরা? রাস্তা আটকিয়েছিস কেন? সেটা উপরে গিয়ে জেনে নিস। হুট করে পিছন থেকে 4টা বুলেট এসে লাগে 4 জনের মাথায়। লুটিয়ে পড়ে 4টা লাশ। দাঁড়িয়ে আছে একজন। অবাক সে। সামনে থাকা পুলিশ অফিসার বলে, কি রে, তুই এখানে দাঁড়িয়ে আছিস? তোর বুকের পাঠা আছে রে। এই মিন্টু বসের কাজ না করে ফিরিনি, আজকে ও ফিরবে না, তোকে এখানেই শেষ করে। তলোয়ারের আঘাতে মিন্টুর মাথাটা ঘাড় থেকে আলাদা হয়ে যায়।
মুচকি হাসে পুলিশ অফিসার। কেউ বলে, কি রে, পুলিশ হিসেবে তোকে অনেক মানিয়েছে। তোর জন্যই তো হতে হয়েছে পুলিশ। কেনিরাজ তো শেষ, সিরাজকে পেয়েছি। আছে সে ঠিক জায়গায়, সময় মতো ঘাট থেকে মাথাটা আলাদা করে দেব। আর তোর আদিবার কি অবস্থা? আর বলিস না, রাজশাহীতে থেকে শুধু কান্না করে। কেন কান্না করে কেন? সত্যিকারের ভালোবাসা তো, তাই। ওকে থাক, আমি যাই রে। চলে যেতে চাইলে পুলিশ অফিসার বলে, রাসু, তোকে অনেক মিস করি রে। সে পিছনে তাকিয়ে বলে, আলম, আমিও তোকে অনেক মিস করি রে। চলে যায় রাসু। আলম গাড়ি নিয়ে চলে যায় তার বাসায়। আলম বাসায় আসতেই অবাক, হাঁটু কেড়ে বসে পড়ে মাটিতে। চোখ দিয়ে অঝরে পানি পড়তেই থাকে, মুখ দিয়ে কথা বের হয় না তার। চিৎকার করে কাঁদতে ইচ্ছা হচ্ছে তার। সিলিং ফ্যানে ঝুলে আছে তার বোন সুহানা। আলম বসা থেকে উঠে চলে যায় তার বোনের ঝুলানো লাশের দিকে, চাপ দিয়ে ধরে দুপায়, চিৎকার করে বলতে থাকে, সোয়ানা বোন, আমার এটা কি করলি তুই? এই দুনিয়া তুই ছাড়া আমার কেউ নেই, চলে গেলি তুই আমাকে ছেড়ে। আলমের চিৎকার শুনে আশেপাশে থাকা মানুষ দৌড়ে আসে, এসেই তার বোনের লাশ উপর থেকে নামিয়ে দেয়। রাত 2টায় দাফন করে তার বোনের লাশ। আলম চুপ করে বসে আছে এক জায়গায়। আলমের চোখ যায় তার বোনের রুমের টেবিলে। সে উঠে সেদিকে যায়। টেবিলে পায় কাগজের টুকরো, লেখা ছিল, আমি জানি তোকে মারতে পারবো না, তাই তোর আদরের বোনকে মেরেছি। জানি তোর সবচেয়ে দুর্বল জায়গা তোর বোন, সময় হলে তোকেও পাঠিয়ে দিব উপরে। আর সাথে যে আছে সে তো মরে গিয়েও বেঁচে গেছে। এই সিরাজের সাথে পাঙ্গা নিলে কি হয় দেখ। কাগজে থাকা লেখাটা পড়ে আলম কি বলবে বুঝে উঠতে পারে না। পাঞ্জাবের পকেট থেকে ফোন বার করে কল দেয় রাসুর নাম্বারে। রাসু, কি হয়েছে? এত রাতে কল দিলি যে? আর তোর কথা এমন লাগছে কেন? কি হয়েছে? সোয়ানা? হ্যাঁ সোয়ানা, কি হয়েছে সোয়ানার? আমার বোন নেই। সিরাজ আমাকে মারতে না পেরে আমার বোনকে মেরে ফেলেছে। কি? আমি এখনই আসছি। কল কেটে দেয় রাসু। তাড়াতাড়ি করে বাসা থেকে বের হতে কাশেম বলে, ভাই কোথায় যাচ্ছেন এত রাতে? আলমের বাসায় যেতে হবে। সাথে আসবো? কথার উত্তরের অপেক্ষা না করে বাসা থেকে বের হয় রাসু। বাইক নিয়ে চলে যায় আলমের বাসায়। আলম দেয়ালে মাথা থেকে বসে আছে। রাসু এসে বলে, আলম, কিভাবে কি হয়েছে? আলম কথা বলে না, চুপ করে আছে, চোখ থেকে পানি পড়। রাসু মুছে বলে, কি হয়েছে বল আমাকে। আলম সব বলে। রাসু সব শুনে পাগলের মতো মাথা চুলকাতে থাকে। একবার ওইদিকে একবার এইদিকে হাঁটতে থাকে। পকেট থেকে ফোন বার করে কল দেয় কাশিমের নাম্বারে। আমার 46 মেশিন নিয়ে এই ঠিকানায় চলে আয়, আর এই কাজগুলো শেষ কর। কেন ভাই, কি হয়েছে? এই খানকির পোলা, এত কথা বলতে বলিনি, যা বলছি তাই কর। জি ভাই। কল কেটে যায়। রাসু ফোন পকেটে রেখে আলমকে বলে, কোনো চিন্তা নাই, থানায় ঠিক মতো সময় দে। যা করার এই রাসু করবে। মনে রাখিস, সুহানা আমারও বোন। সিরাজ আমার কাছ থেকে আমার প্রিয়কে কেড়ে নিয়েছে। আজকে তার শেষ দিন। আলম এক জায়গায় বসে আছে। রাসু দরজার সামনে আসতেই কাশিম এসে হাজির। কাশিমের কাছ থেকে মেশিন হাতে নিয়ে বলে, ভাই আসবো? এই রাসু কি থেকে কি করতে পারে তোরা হয়তো জানিস। জি ভাই। গ্রুপ হয়ে বসে আছে সিরাজের লোক, সাথে সিরাজ মুচকি এসে হাসি মুখে নিয়ে বলে, শিকারকে না মারতে পারলে শিকারের পরিবারের কাউকে মার, দেখবি মরার থেকে বেশি কষ্ট পাবে শিকার। ভাই সাথে যে আছে সে কে? রাসু। রাসু নাম শুনে গ্রুপের সবাই কেঁপে ওঠে। আতঙ্কের গন্ধ যায় তাদের নাকে। সিরাজ হেসে দেয় তাদের এই অবস্থা দেখে। সে বলে, নাম শুনেই ভয় পেলি তোরা? ভয় পাবারই কথা। এই রাসু কি তা অজানা না তোদের?
রাসু তুই? অবাক হইলি মনে হচ্ছে। অবাক হওয়ার কি আছে, আর এসে ভালোই করেছিস। প্রথম ভুল এবার শুদ্ধ হবে। সিরাজের কথা শুনে হেসে দেয় রাসু। সবাই রাসুর হাসি দেখে ভয় পায়। রাসু বলে, তোর আবার শুদ্ধ? কি অপরাধ করেছে এই শিশু মেয়েটা? কেন মেরেছিস তাকে? কেন সেটা তুই জেনেই এসছিস এখানে? নিজের মৃত্যুটা নিজেই টেনে এনেছিস। শেষবার একটা কথা বলতে পারবি, তোর ভাই কোথায় আছে? সেটা জানার খুব প্রয়োজন নাকি তোর? প্রয়োজন দেখেই জিজ্ঞেস করছি। সেটা না জানাই থাক। তাহলে তো শেষ কাহিনী এখানেই। বের হয়ে যায় রাসু। হাসতে থাকে সিরাজ। রাসু একটু দূরে যেতেই ব্লাস্ট। সকালবেলা ফাদার সিরাজ ভাইয়াকে খেয়ে ফেলেছে রাসু। এই কথা শুনে হাত থেকে ফোনটা পড়ে যায়। তার নিজের ভাইয়ের মৃত্যুর খবরটা কানে আসছে। ভয়ঙ্কর রূপ নেয় সে। খাট থেকে নেমে চোখে সাদা চশমা পরে দেয়। হঠাৎ করে কেউ এসে বলে, বাবা তুমি এত সকালে উঠে গেছো আজকে? এমনি। আর তোকে খুশি মনে হচ্ছে? হ্যাঁ বাবা, আজকে কলেজে বড় একটা অনুষ্ঠান আছে। ও আচ্ছা, যা দেখে শুনে যাস, সাথে গাড়ি নিয়ে যাস। ওকে বাবা। বাবা তোমার মন খারাপ? না রে মা। ওকে বাবা, আমি গেলাম। কলেজে মাঠ ভর্তি মানুষ। সাউন্ড স্পিকার গান বাজছে, মঞ্চে নাচানাচি হচ্ছে, হাত উঠিয়ে তালি দিচ্ছে মানুষ। আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান কলেজে। কেউ মন খারাপ করে বসে আছে। পিছন থেকে কেউ এসে বলে, কি রে রিশা, সবাই মঞ্চে আনন্দ করছে আর তুই এখানে মন খারাপ করে বসে আছিস? কই মন খারাপ করে বসে আছি? তোর চোখে প্রবলেম আছে, শয়তানি কোথাকার। ও তোর মন খারাপ না? ওকে চল। কোথায়? মঞ্চে একটু পরেই তোর নাচের নাম ডাকা হবে। ও তাই তো, আমার তো মনেই নেই। চল চল। রিশা চলে যায় মঞ্চের সামনে। স্পিকারে বলা হচ্ছে, এরপরে নৃত্য নিয়ে আসবে এই কলেজের ভিপি রিশা। সবাই হাত তালি দেয়। রিশা পায়ে ঘুঙুর পরে মঞ্চে যায়। স্পিকারে গান ছেড়ে দেয়। নাচ শুরু হয়। রিশার নাচ দেখে অন্য কেউ রেগে বসা থেকে উঠে চলে যায়। থাকবে না সে কলেজে। গাড়ি করে বাসায় চলে যায়। বাসায় আসতে তার বাবা বলে, কি রে শিলা, তুই রেগে আছিস কেন? কিছু না বাবা। শিলা চলে যায় উপরে। তার বাবা চেয়ারে বসে ভাবে, রাসু তুই দুনিয়ার যেই কোনো জায়গায় থাকিস না কেন, তোকে আমি খুঁজে বের করবই। আমার ভাইকে মেরেছিস, এর প্রতিশোধ আমি নেবই। কলেজে অনুষ্ঠান শেষ হলে রিশা বাসায় চলে যায়। মন খুশি তাই। সারপ্রাইজ হয়েছে আজও সবার কাছে। বাবার জায়গা পূরণ করেছে সে। তার বাবাও ছিল রাজশাহী কলেজের ভিপি। এখন সে নিজেই। রাত 10:21 রাজশাহীর ফাঁকা রাস্তা। টুকটাক গাড়ি চলছে। এক লাইনে 10 থেকে 12টা গাড়ি আসছে। কেউ রাস্তায় থেকে লাইট ধরতেই থেমে যায় সব গাড়ি। এগিয়ে যায় 3 জন মানুষ। হাত ধরে গাড়ি থেকে নামায়। গাড়ি থেকে নেমে বলে, কি রে ডলার, কেমন আছিস? আর তোকে চিন্তিত মনে হচ্ছে কেন? রাসু তুই ছাড়া আমি একা রে। চিন্তিত কারণ সিরাজ। ডলারের কথা শুনে হেসে দেয় রাসু। ডলার বুঝতে পারে রাসুর হাসির কারণ। জড়িয়ে ধরে সে রাসুকে। হেসে বলে, আমি জানতাম তুই এটা করবি। আয় মেন হাউসে চল, সব রেডি আছে। এই রাজশাহী সবচেয়ে বড় কলেজে অ্যাডমিশন নেওয়ার ব্যবস্থা কর। মানে অ্যাডমিশন নিয়ে কি করবি? আর কলেজেই বা কেন? এটা রাসুর ব্যাপার, মনে রাখিস। এই রাসু কারণ ছাড়া কোনো কিছুই করে না। যেটা বলছি সেটা করবি। ওকে হয়ে যাবে। আর আলম কোথায়? সে আছে। চলে যায় তারা। সবাই সবার মেন হাউসে। নতুন মানুষের পা পড়েছে রাজশাহীর মাটিতে। পড়েছে এক আতঙ্কের ছায়া। সকালবেলা বাইকে করে যাচ্ছে রিশা। হঠাৎ বাইক থেমে যায়। রিশা বাইক থেকে নেমে আসে, পাশে তাকায়। দূর থেকে কেউ দৌড়ে এসে বলে, আপু কি হয়েছে?
দেখ না, বাইকটা প্রবলেম হয়েছে মনে হয়। আপু তুমি কলেজে যাও, আমি বাইক ঠিক করে তোমার বাসায় পাঠিয়ে দিব। এটাই ভালো হবে, তাহলে আমি যাই। হ্যাঁ আপু যাও। ঈশা রিক্সা থেকে চলে যায় কলেজে। ঈশাকে বাইক ছাড়া কলেজে দেখে তার বান্ধবী আদিবা বলে, কি রে রিশা, বাইক কোথায়? আর বলিস না, বাইক রাস্তায় প্রবলেম হয়েছে, তাই গ্যারেজে নিয়ে গেছে। তাই বল, চল ওখানে গিয়ে বসি। ঈশা তার বান্ধবীদের সাথে গিয়ে ঘাসের উপর বসে কথা বলছে আর হাসছে। কলেজের গেট দিয়ে অচেনা একটা ছেলে ভিতরে প্রবেশ করে। শরীরে কাপড়ে কোনো বাজ নেই, কাঁধে ব্যাগ ঝুলানো, মাথা নিচু করে হাঁটতে থাকে সে। ইটের কোনায় আঙুল লেগে পড়ে যেতে গেলেই আবারও শক্ত হয়ে যায়। মাথা উঁচিয়ে তাকাতেই সে অবাক, মুখ দিয়ে হালকা বের হয় একটা কথা, নীলা। অবাক হয়ে সে দৌড়ে যায়। রিশা হাসতে ব্যস্ত। অচেনা সে রিশার কাছে গিয়ে বলে, নীলা, তুমি বেঁচে আছো? রিশা মাথা উঁচিয়ে তাকায় তার দিকে। সে আবারও বলে, নীলা জি, আমাকে কিছু বলছেন? হ্যাঁ, তোমাকেই বলছি। বেঁচে আছি মানে? কি বলছেন আপনি? আর আপনি কে? আমাকে চিনতে পারছো না? আমি রাসু। এই কে রাসু? আর আমাকে আপনি নীলা বলে ডাকছেন কেন? তুমি আমাকে চিনতে পারো নাই? আমি রাসু, তোমার কলিজা রাসু। পাগলের মতো দেখাই যাচ্ছে। আমার মনে হচ্ছে আপনি পাগল। আমি তো আপনাকে চিনি না, আর আপনি বলছেন আমি নীলা। হ্যাঁ, তুমিই আমার নীলা। রাফি, দেখ তো কি আবল তাবল বলছে পাগলটা। এই তুই কে? হ্যাঁ, এখানে ঝামেলা করছিস কেন? সরি ভাই, আমারই ভুল হয়েছে। যা এখান থেকে। মাথা নিচু করে চলে যায় রাসু। দূর থেকে এসব দেখে হাসছে অন্য কেউ। রাসু ক্লাসে ঢুকতেই সে এসে বলে, এটাই দেখার বাকি ছিল, টপ মাফিয়াকে ও আজকাল থ্রেট দেয়। ডলার, তোর কাজে যা। যাচ্ছি। রিশা বসা থেকে উঠে ক্লাসরুমে যাচ্ছে। তার মনে হচ্ছে কেউ তাকে ফলো করছে। পিছনে তাকাতেই দেখে রাসু ওকে দিয়ে তাকে দেখছে। রিশা পিছনে গিয়ে রাসুকে জিজ্ঞেস করে, প্রবলেম কি? না, কিছু না। তাহলে পেছনে ফলো করছেন কেন? নীলা, তুমি কি আমার সাথে মজা করছো, তাই না? সত্যিই আপনি পাগল। দূর, কোথা থেকে যেসব পাগল টাগল আসে এই কলেজে। চলে যায় রিশা ক্লাসরুমে। রাসু মুচকি এসে সেখান থেকে চলে যায়। আদিবা খেয়াল করে সব। সে কল দেয় আনামের কাছে। রাসু এখানে কেন? তার কাজে গিয়েছে সে। তুমি তো জানো রাসু কারণ ছাড়া কিছুই করে না। রাসু রিশাকে নীলা মনে করছে। সময় মতো বুঝিয়ে দিও। ওকে। সোহানা কোথায়? নিজের বোন এই দুনিয়ায় জীবিত নেই, চলে গেছে না ফেরার দুনিয়ায়। চোখ ভর্তি পানি, হাতে পিঠ দিয়ে চোখে জমে থাকা পানি মুছে বসে থেকে উঠে চলে যায় বারান্দায়। ঘড়িতে দুপুর 2:32। কলেজের গেট দিয়ে বের হয় রিশা। রাস্তা ফাঁকা, নাই রিক্সা। হাঁটতে থাকে রিশা, পিছু নিচ্ছে রাসু। একটু যেতেই রিশা পিছনে তাকায়, দেখে রাসু তার পিছু নিচ্ছে। গলির কাছে আসতেই রাসুর হাত টেনে গড়ির ভিতরে নিয়ে যায়। রাসু আদিবাকে দেখে রেগে যায়। কি করলি তুই? আমার নীলা চলে যাচ্ছে। আরে এটা নীলা না, রিশা। রিশা? হে রিশা। আর তোর মতো আমিও ভেবেছিলাম এটা নীলা। হয়েছি অনেক অবাক। পরে জানতে পারি এটা রিশা, রাজশাহী কলেজের ভিপি। মুচকি হাসে রাসু। আদিবা বলে, হাসছিস কেন? কোনো না, বাসায় যা। চলে যায় আদিবা। রাসু পিছনে ফিরতেই রিশা অবাক। আদিবার সাথে আপনার কিসের সম্পর্ক? না, কিছু না। তুমি বাসায় যাও নাই? কথা ঘোরাবেন না। আপনাকে এই শহরে আজ প্রথম দেখেছি। আর আদিবাইকে বা আপনি কিভাবে চিনেন? সে আমার কাজিন। তাই নাকি? আদিবা তো বলেছেন তার নাকি কাজিন টাজিন নাই, সে একাই রাজশাহীতে থাকে। এত কিছু বলতে পারবো না আপনাকে। সাইড।
রিসা রাস্তা ছেড়ে দাঁড়ায়। রাসু হাঁটতে থাকে। রিসার মাথায় চিন্তা ঢুকে, ভাবতে থাকে সে। আদিবা তাহলে আমাকে মিথ্যা বলেছে, আর সেই পাকে পাগলের মতো দেখতে। সবচেয়ে বড় কথা, নীলাটাকে সে আমাকে নীলা বলে ডাকবে কেন? দূর, মাথা জ্যাম হয়ে যাবে মনে হচ্ছে। মন খারাপ করে বসে আছে শিলা। তার বাবা কায়া সান্ত্বনা দিচ্ছে তাকে। বুঝলাম না কি হয়েছে তোর, কাল থেকে দেখছি মন খারাপ। কিছু হয় নাই। পিস্তলটা কোথায় তোমার? অবাক কায়া তার মেয়ের কথায়। কি বলছে তার মেয়ে? সে আবারও জিজ্ঞেস করে তার মেয়েকে, কি হয়েছে তোর? পিস্তল দিয়ে কি করবি? খুন করব একজনকে। তুই এসব কি বলছিস? হ্যাঁ, আর কাকে খুন করবি তুই? শিলা কান্না করে দেয়। কায়া তার মেয়ের চোখে পানি দেখে অবাক। কি হয়েছে, কাঁদছিস কেন? বাবা, রিসা আমাকে কলেজের সবার সামনে অপমান করেছে। যে আমাকে নিষেধ করেছে সে কলেজে যেন আমি না যাই। কি এত বড় সাহস? কায়ার মেয়েকে অপমান করে? তুই কোনো চিন্তা করিস না, দেখছি আমি। ওকে বাবা, তার প্রতিশোধ চাই আমি। হঠাৎ কায়ার ফোন বেজে ওঠে। বসের থেকে উঠে চলে যায় অন্য রুমে। ফোন রিসিভ করতেই উপাস থেকে বলে, ফাদার, রুশু রাজশাহীতে চলে আসছে। তাই নাকি? তাহলে তো ভালোই হলো। খোঁজ লাগিয়ে রাখ কোথায় আছে। আর সিজি, কলেজের রিসাকে তাকে শাসিয়ে দিস। সে আমার মেয়েকে অপমান করেছে। জি ফাদার। কল কেটে দেয় কায়া। জুড়ে হেসে দেয় সে। ভাবতে থাকে, না চাইতেই শিকার কাছে চলে আসছে। টোপটা সময় মতো ফেলে দেব। আমার বাইকে মেরেছিস তুই, আর প্রতিশোধ আমি নেবই। অপেক্ষা কর তুই। রাত 11টা। রাসু বসে আছে ক্লাবের টেবিলে, হাতে সিগারেট টান দিতেই ডলার বলে, খবর চলে গেছে। কাছে আসতে দে। কিন্তু সে যে রাজশাহীতে আছে তুই জানিস কিভাবে? সেটা সময় মতো জেনে যাবি, চল। ক্লাব থেকে বের হয় রাসু, সাথে ডলার। নীরব রাস্তা, কুকুরের ডাক শোনা যাচ্ছে। হুট করে কেউ সামনে এসে বলে, কিরে, কেমন আছিস রাসু? আরে তুই এখানে কেন? নিজের বন্ধুকে ছাড়া থাকা যায় বল? ডলার অবাক হয়ে আছে, দৌড়ে যায় তার কাছে। কেমন আছিস আলম? হ্যাঁ ভালো, কতদিন পর তোকে দেখলাম। আমিও। আর সোহানা কেমন আছে? চুপ হয়ে যায় আলম। ডলার আয়, যা বলার পরে বলবো। ওকে। চলে যায় তারা 3 বন্ধু। আবারও একসাথে 3 বন্ধু। মনের মতো বন্ধু হলে প্রেমিকার দরকার হয় না। বিপদে আপদে যে বন্ধুকে পাশে পাওয়া যায় সেই তো প্রকৃত বন্ধু। সকালবেলা ঋষা ঘুম থেকে উঠে চলে যায় নিচে। তার মা রান্নাঘরে রান্না করতে ব্যস্ত। ঋষা রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে বলে, মা চা দাও। চা নিজে বানিয়ে খা। বিয়ের পরেও কি আমি তোকে চা বানিয়ে দিয়ে আসবো? কিছু শিখে খা। মা তুমি এমনটা বলতে পারলে? যাও, চা খাবো না। রাগ না দেখিয়ে ফ্রেশ হয়ে আয়, খাবি। ওকে। ঋষা চলে যায় উপরে। ফ্রেশ হয়ে নিচে নামতেই দেখে আদিবা তার মায়ের সাথে বসে বসে গল্প করছে। ঋষা দেখে হালকা রেগে যায়। সে নিচে নেমে বলে, কিরে আদিবা, তুই এখানে কেন? কেন আসতে পারি না? সেটা বলি নাই। মা খেতে দাও, লেট হয়ে যাবে। আর আদিবা বস, আমার সাথে খাবি। না রে, আমি খেয়ে আসছি। ঋষা খেয়ে আদিবাকে নিয়ে বের হয় কলেজের উদ্দেশ্যে। কলেজের গেট দিয়ে ঢুকতেই ঋষা শুনতে পায়, এই রিশাকে এই কলেজে? ওই যে। একজন ঋষাকে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ঋষা ভয় পাওয়ার মেয়ে না, সেও এগিয়ে যায় তাদের সামনে। একজন ছেলে বলে, তুই তাহলে রিশা? তোর তো সাহস কম না, কায়া ফাদারের মেয়েকে অপমান করিস? এই ঋষা কারণ ছাড়া কাউকে অপমান করে না।
আজকে কারণ ছাড়াই তোকে সাইজ করব। হাত উঁচিয়ে থাপ্পড় দিতেই অন্য কেউ ছেলেটার হাত ধরে ফেলে। আরে ভাই, মেয়েদের গায়ে হাত তুলতে নেই, ভালো দেখায় না। এই তুই কে? সাধারণ মানুষ। এই দেখ, সে সাধারণ মানুষ হয়ে অসাধারণ মানুষের কাজে বাধা দিচ্ছে। ভালো করে বলি, এখান থেকে চলে যা। না গেলে হাত পা ভেঙে রাস্তায় বসিয়ে রাখবো। সে সামনে থেকে সরে যায়, মাথা নিচু করে চলে আসে। হঠাৎ 3টা গুলি এসে লাগে সেই ছেলেদের মাঝে। 3জনের মাথায় লুটিয়ে পড়ে 3টা লাশ। অবাক কলেজের সবাই, বেশি অবাক রিশা, সাথে আদিবা। সবাই চারদিকে তাকাচ্ছে, কে গুলি করেছে। আশেপাশে এমন কেউ নাই। রাসু নিচে চেয়ে মুচকি মুচকি হাসছে। সে হাসি খেয়াল করে রিশা। কলেজ ফাঁকা হয়ে যায়। রিশা সেই আগের জায়গায় দাঁড়িয়ে আছে। আদিবা হাত ধরে টানতে থাকে। রিশা চল এখান থেকে, খারাপ কিছু হতে পারে। কি হবে? হ্যাঁ, আমার কলেজে খুন খারাপি, আর আমি নিজেই চলে যাব। আর রাসুটাকে? সেটা আমি কি করে জানবো? তুই তো তার কাজিন, তুই তো ভালো করে জানার কথা। কার কাজিন আমি? তুই কি আবল তাবল বকছিস? সে নিজেই বলেছে তুই তার কাজিন। মিথ্যে বলেছে। এখন চল এখান থেকে। আদিবা রিশাকে টেনে নিয়ে যায়। রিশা চিন্তায় পড়ে যায়। অচেনা ছেলেটার হাসি, অচেনা ছেলেটার হাসি, আবার হুটহাট গুলি, এসবের মানে কি? আর কেই বা গুলি করেছে? রাসু আসলে কে? কি তার মতলব? রাজশাহীতে প্রথম দেখছি মনে হচ্ছে, আগে কখনো দেখি নাই। চেয়ারে বসে আছে কায়া, মাথায় চিন্তা। সবকিছু উল্টো পাল্টো হয়ে যাচ্ছে। নিজের বাইকে হারিয়ে একা হয়ে গেছি মনে হচ্ছে। এসব ভাবছে কায়া। হঠাৎ জোরে হেসে উঠে সে। চোখ চায় মদের বোতলের দিকে। বসা থেকে উঠে মদের বোতল হাতে নিতে কল আসে তার। রিসিভ করতেই উপাস থেকে বলে, কিছু পেতে হলে কিছু দিতেই হয়। যাক, প্রাণ কিছু, সব কিছুর বিনিময়ে পেয়ে যাব রাসুর মৃতদেহটা। তার ব্যবস্থা করা আছে। বোঝার জন্য বলিনি, সময় হলে ঠিকই বুঝবি। কল কেটে দেয় কায়া। মদের বোতলে মুখ দিতেই তার মেয়ে শিলা এসে বলে, বাবা কি করো? কায়া তার মেয়ের কলের আওয়াজ শুনেই মদের বোতল লুকিয়ে ফেলে। শিলা দেখেও না দেখার ভান করে চলে যেতে চাইলে কায়া বলে, চলে যাচ্ছিস যে? তুমি তো বিজি মনে হচ্ছে। না, আয়, কি বলবি বল। কিছু বলবো না, আমি গেলাম। যায় শিলা। কায়া বুঝতে পারে তার মেয়ের রাগ হয়েছে। কায়া পকেট থেকে ফোন বের করে কল দেয় অন্য নাম্বারে। রিসিভ করে সে বলে, কেমন আছিস? খেয়েছিস? জানা আছে, তুই বাংলাদেশে আসলে উপকার হতো আমার। ঘড়িতে রাত 11:58। ক্লাবের লাল নীল লাইটগুলো চলছে। চকচকে চারপাশ, নাচছে সুন্দরী, মজা নিচ্ছে ছেলেপিলে। মদের বারের টেবিল ভর্তি মাঝ বয়সে মানুষ খাচ্ছে মদ। ক্লাবের দরজায় দাঁড়িয়ে আছে 2টা মানুষ। ক্লাবের সামনে 3টে গাড়ি এসে থামে। গাড়ি থেকে নেবে ক্লাবে ঢুকতে দরজায় দাঁড়িয়ে থাকা মানুষগুলা আটকায় তাদেরকে। হাত উপরে। শালা আমাকে বলে হাত উপরে? এই ডলার, কিছু বলবি নাকি? ডলার গাড়ির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। মুখ থেকে সিগারেট ফেলে দৌড়ে আসে। কি হয়েছে রাসু? ওকে জিজ্ঞেস কর, সে বলে হাত উপরে তুলতে। ডলার কোমর থেকে পিস্তল বের করে বলে, শালা বাঞ্চোত, কাকে কি বলিস তুই? জানিস কে? একদম ফুটা করে দিব, যা এখান থেকে। ভয় কাঁপতে থাকে তারা দুইজন। রাসু ক্লাবের ভিতরে ঢুকে, সাথে ডলার। চেয়ার টেনে বসে রাসু। ডলার দাঁড়িয়ে আছে। রাসু বলে, আজ 3 বছর পর ক্লাবে আসছি রে, সেই মদের ঘ্রাণ নাকে আসছে। নীলা তোকে কতবার বারণ করেছে ক্লাবে না আসার জন্য? তুই তো তার কথাই শুনতি না। নীলা?
এলসিডি লাগানো দেয়ালে সামনে বড় বড় পুলিশ অফিসার বসে আছে। রফিক সাহেব রেগে আছে, বসে থেকে উঠে দাঁড়িয়ে বলে, এই রাজশাহীতে খুন, এটা খুব ভাবার একটা বিষয়, আবার কলেজের সবার সামনে। আমি কিছুই বুঝতেছি না, এই রাজশাহীতে এমন মানুষও আছে যে সবার সামনে 6টা খুন করে আর কেউ দেখিনি। স্যার। আলম সাহেব, চুপ করে আমার কথা শুনুন। জি স্যার। সবাইকে বলি, এই মানুষটাকে ধরার খুব প্রয়োজন আমাদের। যে সবার সামনেই খুন করতে পারে সে সাধারণ মানুষ না। জি স্যার। প্রতি রাতে এসব খেয়ে কেন আসো বাসায়? রাস্তায় পড়ে থাকলেই তো হয়। আমার প্রিয়টা কি বলে? একদম আমাকে ছোবে না। কতবার বলেছি এসব খাবে না, কেন এসব খাও? আর খাবো না, সরি সরি সরি। ক্লাবে যাবে না আজকের পর থেকে। ওকে প্রিয়। এই রাসু, কি হয়েছে তোর? রাসু ভাবতে থাকে তার আগের কিছু কথা। হঠাৎ ডলার ধাক্কা দিতেই রাসু চমকে ওঠে, ভাবনা থেকে ফিরে আসে। চল। কোথায়? এতক্ষণ ধরে ডাকছি, তোর কোনো হদিসই নাই? বের হতে হবে। ওকে চল। বের হয় ক্লাব থেকে, চলে যায় তারা সবাই। পিছনে কথা ভাবতে চায় না রাসু, কষ্ট হয় তার। প্রিয় মানুষটা বেঁচে নেই, এটা সে মেনে নিতে পারে না, আগেও পারেনি, হয়তো এখনো পারবে না। সকালবেলা রিশা কলেজে যাচ্ছে, সামনে কিছু ছেলে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারে কিছু একটা হবে। বাইক থামায় রিশা। ছেলেগুলা এগিয়ে এসে বলে, তোর সাথে কে আছে? মানে? মানে তুই কার সাথে জড়িত? কলেজে তোর জন্য আমাদের লোক মারা যায়, আর কে গুলি করেছে বল? কে সে? আমি জানি না। সেটা পরে দেখা যাবে রকিব। নিয়ে চল, এক কাজে দুই কাজ হবে। গিয়ে ধরে রিশাকে, মুখ চেপে গাড়িতে তুলে ফেলে। রিশা চিৎকার করতে পারছে না, করেই যাচ্ছে, চোখ দিয়ে পানি পড়ছে। বড় রুম, মাথা থেকে ঠিক 1 হাত উপরে লাল লাইট জ্বলছে। চেয়ারে বাঁধা রিশা, চোখে কালো কাপড় বাঁধা, ভয় পাচ্ছে সে। হঠাৎ কেউ বলে ওঠে, চুলের মুঠি ধরার শক্ত অনেক, আজ তা দেখবো। রিশা কণ্ঠে বুঝতে পারে এটা শিলা। আস্তে করে রিশা বলে, শিলা তুই? হ্যাঁ আমি, এই কাপড় খুলে দে। চোখ থেকে কাপড় খুলতেই দেখে শিলার সামনে দাঁড়িয়ে আছে। রিশা জোর গলায় বলে, এখানে কেন নিয়ে এসেছিস আমাকে? কেন ভুলে গেলি নাকি, নাকি মনে করিয়ে দিতে হবে? দেখ, এটা তুই একদম ভালো করলি না। ঠাস করে থাপড় মারে রিশার গালে। তাকায় সে শিলার মুখের দিকে। সেদিন সবার সামনে আমাকে অপমান করেছিলি, কিছু বলিনি, ভেবেছি আমারও দিন আসবে। তুই কি প্রতিশোধ নিচ্ছিস? হ্যাঁ, প্রতিশোধ নিচ্ছি। নিজের থেকেও বেশি আপন ভাবতাম তোকে, আর তুই কি না সবার সামনে আমাকে অপমান করছিস। আরে ক্লাস ফ্রেন্ডরা সব কিছু শেয়ার করতে পারে, আর তুই সাধারণ একটা ব্যাপার নিয়ে সবার সামনে আমাকে অপমান করেছিস। দেখ, যেটা আমি করেছি ঠিক করেছি। এখানেই থাক তুই, বাহিরের আলো দেখার আশা ছেড়ে দিস, আর এটাই আমার প্রতিশোধ। শিলা চলে যায়। রিশা চিৎকার করে বলে, দেখ শিলা, আমাকে এখান থেকে বের কর, আমার মা একা আমি ছাড়া। বিকেল 5:03। চিন্তিত রিশার মা, পাশে বসে আদিবা সান্ত্বনা দিচ্ছে রিশার মাকে। খালা, চিন্তা করো না, দেখো রিশা ঠিক চলে আসবে। আর কখন আসবে? সে তো কলেজে শেষ করেই চলে আসে, আর আজকে আসছে না কেন? আর কলেজেও যায়নি তো, যাবে কোথায়? আদিবা চিন্তায় পড়ে যায়, রিশা যাবে কোথায়? আজকে কলেজেও যায়নি, শিলা কিছু করেনি তো। আদিবা বসে থেকে উঠে বলে, খালা, আমি দেখছি কি করা যায়। রিশা তোমার কাছে চলে আসবে, চিন্তা করো না। পাশে থেকে বের হয় আদিবা। কাঁধ ব্যাগ থেকে ফোন বের করে কল দেয় রাসুর কাছে। একটু দেখা কর আমার সাথে। অফিস রুম ভর্তি মানুষ, টেবিলে ফাইল রাখা,
ছবি ছড়ানো টেবিলের ওপরে। রফিক সাহেব একটা ছবি হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বলে, তার পা পড়েছে এই রাজশাহীতে, জানি না কি হবে। সবাইকে বলি রাসুকে ধরার ব্যবস্থা করুন। আর সে কেন এই রাজশাহীতে আসছে? কলেজের খুনটা তার দিক থেকেই হয়েছে, কি তার মতলব? স্যার, সে কোথায় আছে তা তো আমাদের জানা নেই। পুলিশের চাকরিটা আপনি না নিলেও পারতেন। মুখ বন্ধ করে ফেলে ছোটন মিয়া। রফিক সাহেব লক্ষ্য করে আলামের দিকে। আলম সাহেব, আপনি এই রাজশাহীতে নিজের ইচ্ছা এসেছেন, তাই আপনাকেও এই ব্যাপারটা দেখতে হবে। আর বড় কলেজেই আছে সে, তাকে চেনা অনেক কঠিন। সামনে থেকেও তাকে চিনতে পারবেন না তাকে। তাই বলি, খুব করে চেষ্টা চালিয়ে যান। ওকে স্যার। ঘড়িতে রাত 10:46। ফ্ল্যাটের চারদিক অন্ধকার, মানুষের আনাগোনা খুব কম মনে হচ্ছে। ফিসফিস কথা শোনা যাচ্ছে, হয়তো কেউ কথা বলছে। দেখ, আমি যা বলি কান পেতে শোন। রিসাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমি কি করব? তাকে বাঁচাতে হবে তোকে। আমি কেন বাঁচাবো? তুই জানি কেন রাজশাহীতে আসছিস? সেটা তুই ভালো করেই জানিস। যার জন্য আসছিস তার মেয়ে রিসাকে উধাও করেছে। মানে? মানে কায়ার মেয়ে শিলা রিসাকে কিডন্যাপ করেছে। কায়া? হ্যাঁ, আর শিলাও সেই কলেজেই পড়ে। রাস্তা ক্লিয়ার মনে হচ্ছে, হাঁটতে হবে সেই রাস্তায়। মানে? রাসু মানের উত্তর দেয় না, পেয়ে যাবি রিসাকে। রাত গভীর হয়েছে। কাঁধে ব্যাগ ঝুলিয়ে প্রাইভেট জেট থেকে নামে এক ছেলে। মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, চুলগুলো স্পাইক করা, হাঁটু ছেঁড়া প্যান্ট, শার্টের বুকের বোতাম খোলা। দূর থেকে কেউ তার অপেক্ষায় আছে। কাছে আসতেই সে বলে, শাওন, কেমন আছিস? উপর দিয়ে ভালো আছি, ভিতর দিয়ে না। এখনো রেগে আছিস আমার উপর? রাগ? সে তো অনেক আগেই করেছি। ক্ষমা করিসনি এখনো? ক্ষমা করার কাজ আপনি করেননি। শিলা কোথায়? ভাইয়া, আমি এখানে। কেমন আছিস বোন? ভালো, তুমি কেমন আছো? ভালো। বাসায় যাওয়া যাক। চলো ভাইয়া। সকালবেলা কলেজের মাঠে গোল হয়ে বসে আছে কিছু ছেলে পেলে। আড্ডা হচ্ছে তাদের। কেউ হাসাহাসি করছে, আবার কেউ খাতায় লেখালেখি করছে। যার যে স্বভাব কলেজে। কলেজের গেট দিয়ে ব্ল্যাক একটা গাড়ি ঢুকে। লক্ষ্য সবার সেই গাড়িতে। কেউ বারান্দায় বসে আছে। হঠাৎ চোখ যায় সেই ব্ল্যাক গাড়ির দিকে। বসা থেকে উঠে একটু সামনে এগিয়ে যায়। গাড়ি থেকে নামে এক ছেলে, সাথে দুইটা ছেলে। নেমে সুজা দাঁড়িয়ে থাকা সেই একজনের সামনে যায়। অবাক হয়ে দাঁড়িয়ে আছে সে। এত সুন্দর একটা ছেলে আমার দিকে আসতেছে কেন? উফ, এমন একটা বয়ফ্রেন্ড যদি হতো। চলে আসে সে তার কাছে, এসেই বলে, হাই রাসু। হাই, আমি শিলা। আপনাকে কোথায় দেখেছি মনে হচ্ছে? দেখেছো হয়তো এখানেই। হাত বাড়ায় রাসু শিলার দিকে। ফ্রেন্ডস? হ্যাঁ, কেন নয়। এসব দেখে অবাক হচ্ছে অন্য কেউ। চোখ মারে রাসু তার দিকে। বুঝতে পারে সে হয়তো কোনো রহস্য লুকিয়ে আছে। বিকেল 5টা, রাস্তায় টুকিটাকি গাড়ি চলছে। রাসু রাস্তার উপর দাঁড়িয়ে আছে। দূর থেকে দেখতে পায় একটা মেয়ে রাস্তা পার হওয়ার জন্য অনেক চেষ্টা করছে। রাসুর চোখ যায় মেয়েটার হাতের স্টিল স্টিকের দিকে। বুঝতে পারে সে মেয়েটা হয়তো অন্ধ। হাতের স্টিক দিয়ে রাস্তায় বাড়ি দিচ্ছে। টিনাটালে পা পড়লে পড়ে যেতে পারে। রাসু দৌড়ে যায় তার দিকে। হুট করে রাসু মেয়েটার হাত ধরে হাঁটতে থাকে। কেঁপে ওঠে মেয়েটার হাত। মেয়েটা ডান হাত দিয়ে রাসুর মাথায় হাত দেয়। রাসু অবাক, সে মাথায় হাত দিচ্ছে কেন? রাসু মেয়েটার দিকে তাকায়।
দেখে মেয়েটা কিছু বলার চেষ্টা করছে। হুট করে কেউ এসে বলে, রূপা তুই এখানে আসছিস কেন, চল বাসায়। মধ্যবয়স্ক লোকটা মেয়েটার হাত ধরে টেনে নিয়ে যেতে চাইলে রাসু বলে, ওনার কি হয়েছে? চোখে দেখেন না বুঝলাম, কথাও বলতে পারে না। না, সে কথাও বলতে পারে না, চোখেও দেখতে পায় না। রূপা মেয়েটা বারবার হাত দিয়ে রাসুর দিকে দেখাচ্ছে। সেই লোকটা টেনে নিয়ে যায় রূপাকে। রাসু সেখান থেকে চলে যায়, রূপাকে বাসায় নিয়ে আসে। ঘড়িতে রাত 10:02। অন্ধকার রুমে বসে আছে রিশা। বাম পাশের জানালা দিয়ে হালকা আলো আসছে। রিশার চোখে পানি, চিন্তিত সে। তার মা বাসায় একা। একটা দিন কাটিয়েছে সে এই অন্ধকার রুমের মাঝে। মাথা কাজ করছে না তার, কি করবে সে বুঝতে পারে না। হঠাৎ দরজার শব্দ শুনতে পায়। রিশা বসে থেকে উঠে দাঁড়ায় সে। দরজার কাছে যেতেই বলে, কি রে আমার বিষ্টুনি, কেমন আছিস? শিলা, কেন এমন করছিস তুই? এখান থেকে বের কর আমাকে, মা বাসায় একা। শিলা ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয় রিশাকে। পড়ে যায় সে। আমি তোকে এখানে যা করার করেছি, আর তুই তো আমাকে সবার সামনে অপমান করেছিস। তোর কপাল ভালো, তোকে আমি মেরে ফেলিনি। তুই আমার হাত থেকে রেহাই পাবি না সহজে। হাত জোর করছি, আমাকে এখান থেকে বের কর। চলে যায় শিলা। রিশা কিছু বলছে না, চুপ করে বসে আছে দেয়ালে পিঠ থেকে। ডান পাশে জানালা। ফিসফিস করে কেউ বলছে, রিসা এইদিকে এসো। রিশা অবাক, বসে থেকে উঠে জানালার পাশে যেতেই শকড হয়ে যায়। আপনি এখানে কেন? ওরা কেউ দেখতে পারলে ক্ষতি হতে পারে আপনার। মুচকি হাসে রাসু। রাসু ভিতরে প্রবেশ করে। রিশা বলে, চলে যান আপনি এখান থেকে, আমি চাই না আমার জন্য কারো ক্ষতি হোক। রাসুকে চেনো না তুমি, এখানে তোমার জন্যই আসছি, সাথে না নিয়ে যেতে পারবো না। তাদের কথা শুনে বাইরে থাকা ছেলেরা দরজা খুলে রুমে ঢুকে পিস্তল তাক করে রাসুর দিকে। ভয় পাচ্ছে রিশা। রাসুর ঠোঁটে এক চিলতে মুচকি হাসি। রিশা রাসুর দিকে তাকায়। কিরে, সামনে দিয়ে না এসে পিছন থেকে আসছিস যে? রাসুর কাজে আগে পেছনে, পেছন থেকে কাজ করতে মজা পাই আমি। রাসু নাম শুনেই ভয় পেলি? হুমড়ি খেয়ে পড়ে রাসুর পায়ে। ভাই মাফ করে দিন, আমাদের জানা ছিল না এই মেয়ে আপনার কেউ হয়। এই রাজশাহীতে আপনি এসেছেন তাও অজানা আমাদের। প্লিজ ভাই মাফ করে দিন। ম্যাডাম যা বলেছে তাই করেছি, এখানে আমাদের কোনো দোষ নেই, টাকার বিনিময়ে এটা করেছি। মাপ মাপ এই রাসু করে না, তোদেরকে এমনিতেই মাপ করতে হবে, কারণ আছে এখানে অনেক। আর এই রাসুর কথা যেন কেউ জানতে না পারে। জি ভাই, কেউ জানবে না। এই শহর ছেড়ে চলে যাবি, এই শহরে যেন তোদেরকে আর না দেখি। জি ভাই, আর দেখবেন না। এই বাঁচতে হলে চল সবাই। সবাই চলে যায়। অবাক হয়ে দাঁড়িয়ে আছে রিশা। রাসু রিশার হাত ধরে টান দিতেই বলে, কে আপনি, যার নাম শুনলেই পাতি মাস্তান হুমড়ি খেয়ে পায়ে পড়ে যায়? সে অনেক কথা, এখন চলো, আদিবা বাইরে অপেক্ষা করছে। আদিবা? হ্যাঁ আদিবা। বাসা থেকে বের হয় তারা দুজন। আদিবা গাড়ি থেকে বের হয়ে জড়ি ধরে রিশাকে, কেঁদে দেয় আদিবা। রিশা বলে, কাঁদিস না, আমার কিছু হয় নাই। শয়তান মেয়েটা কি অবস্থা করেছে তোর! কান্নাকাটি বাদ দিয়ে চলেন। চলে যায় তারা। রিশা বাসায় আসতেই তার মা দৌড়ে এসে জড়িয়ে ধরে বলে, তুই কোথায় ছিলি মা? তুই তো জানিস আমি তোকে ছাড়া একা, তুই ছাড়া আমার কেউ নাই। মা, আমার কিছু হয়নি, তুমি শান্ত হও। কিভাবে শান্ত হব? নিজের সন্তান দূরে থাকলে কোনো মা শান্তিতে থাকতে পারে বল? হ্যাঁ বুঝেছি, আর কান্না করতে হবে না, তোমার মেয়ে চলে এসেছে। গাড়িতে বসে আছে আদিবা আর রাসু। আদিবা রাসুকে প্রশ্ন করে, আমি বুঝলাম না তুই শিলার সাথে ফ্রেন্ডশিপ করেছিস কেন? তুই আসলেই গাধা,
তাকে দিয়ে এই ঠিকানাটা জেনেছি। কলেজের শেষে তার পাশে বসেছিলাম, হঠাৎ তার কল আসে। সে উঠে চলে যায় অন্য পাশে। হ্যাঁ বল। ম্যাডাম, আপনাকে আসতে হবে। ওকে, রাত 10টায় আসবো। ওকে ম্যাডাম। এই হলো ফ্রেন্ডশিপের কারণ। তুই তো জানিস এই রাসু কিছু করলে খুব বুঝে শুনে করে। হয়েছে, এখন বল আলম আমার সাথে যোগাযোগ করছে না কেন? সে রাজশাহীতে থেকেও কেন দেখা করছে না আমার সাথে? এই যে তোর আলমের ঠিকানা, সময় মতো চলে যাস। ধন্যবাদ আমার ভাইটা। হয়েছে, যা বাসায় যা। ওকে, ভালো থাকিস আর দেখে শুনে যাস কিন্তু। ওকে।